আমি রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম। আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল কেন? কারণ আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বিজেপিকে সৌজন্য দেখিয়ে ধন্যবাদ জানিয়েছিলাম আমার আর আমার পরিবারকে তৎকাল বিজেপির গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য। বিজেপি যে উদারতাটা দেখিয়েছিল তার জন্য আমি সৌজন্যের স্বার্থে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। এটা আমার বিরাট বড় দোষ ছিল। আমাকে ফোন করে বলতে পারতো অন্যায় করেছিস, ক্ষমা চা, ক্ষমা চাইতাম। আমাকে বলতে পারতো তোকে আর আগামী 3 মাস টিভিতে পাঠাবো না, মাথা পেতে মেনে নিতাম। কিন্তু আমাকে সাসপেন্ড করে দিল দল থেকে, সাসপেন্ড। আর তারপর থেকে আমি মুখ খোলা শুরু করেছি। এবার আমি স্পষ্ট বলতে চাই, যেহেতু আমি যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম, আমি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভোকাল মুখপাত্র ছিলাম যে আজকের দিনের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডাইরেক্ট অ্যাটাক করতাম। আর তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্ট পঞ্চায়েতে নন্দীগ্রাম, রিজু দত্ত 1 নম্বর ব্লকের দায়িত্ব, সেবাশ্রয় 27 দিন নন্দীগ্রাম, রিজু দত্তের দায়িত্ব, প্রতিবাদ সভা নন্দীগ্রাম, রিজু দত্তের দায়িত্ব, বিজয়া সম্মিলনী নন্দীগ্রাম, রিজু দত্তকে পাঠাও। তো সব জায়গায় তো আমি নন্দীগ্রামে যেখানের বিধায়ক ছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সাথে গিয়ে ডাইরেক্ট মানে কন্টেস্ট করেছি, ডাইরেক্ট তার বিরুদ্ধে আমি লড়াই করেছি আমার দলের হয়ে। এবং সেই ছেলেটাকে বিজেপির সাথে সৌজন্য দেখানোর জন্য সাসপেন্ড করা হলো। তৃণমূল কংগ্রেসে সৌজন্য দেখালে কি হয় সেটা এবার একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। কার ভিডিও? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিও, যে তৃণমূল কংগ্রেসে থেকে সৌজন্য দেখালে কি হয়। আগে সেটা দেখুন, তারপরে আবার আস। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন 2006 সালের 12ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুথে। ডেকে আমি পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ার লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশনে আমি আমার বক্তব্য রাখতাম। ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। ভিডিওটা দেখলেন তো? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি 2006 সালে একবার পারমিশন না নিয়ে বুদ্ধবাবুর সাথে দেখা করতে গেছিল, সৌজন্য সাক্ষাৎ করতে গেছিল, সেই জন্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বলতে দিত না তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ থ্রেট কালচার। তাহলে আমি তো কে? দুধ ছাই। শুভেন্দু অধিকারীকে যদি বেঞ্চ করে দেয়া হয় তাহলে আমি তো দুধ ছাই, আমাকে সাসপেন্ড করবেই। এবার আসি যারা আমার বিরুদ্ধে বলছে। বিজেপির যে কর্মী সমর্থকরা আমাকে গালাগাল দিচ্ছে, আমার বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, তারা যা বলছে আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কেন মাথা পেতে মেনে নিচ্ছি? কারণ আমি সবচেয়ে ভোকাল ছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে। তাই আমাকে আমার উপরে তাদের ক্ষোভ আছড়ে পড়বে, এটা স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি। এবং তার সাথে 1998 সাল থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস করেছে, যে বুথ এজেন্টরা হারমাদদের চোখে চোখ রেখে বুথে বসেছে, মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, তারা যদি আমার কানও মুলে দেয়, তারা যদি আমায় দুটো চড়ও মারে, আমি মাথা পেতে মেনে নেব, কারণ তাদের অধিকার আছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায়, বাংলার বিরোধী দলনেতা, শোভনদেব জেঠুর সাথে যদি কোথাও দেখা হয়, আমি তাকে প্রণাম করার পর তিনি যদি আমার কানটা মুলে দেন, আমি মাথা পেতে মেনে নেব, তাদের অধিকার আছে বলার। কিন্তু এই তৎকাল তৃণমূলী, এই ফেসবুক তৃণমূলী এখন তো সব আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, সব আমার বিরুদ্ধে গালি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আইটি সেলকে টার্গেট দিয়ে দেওয়া হবে যে শুধু রিজু দত্তকে গালাগাল দাও, আর রিজু দত্তকে যত গালাগাল দিতে পারে তত তোমাদের প্রমোশন হবে। যেরকম আমাকেও টার্গেট দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো এই তৎকাল নব্য বিজেপি মানে তৃণমূল, যেগুলো 2016 পর থেকে দলে এসছে, সাজানো বাগানে ঢুকে নেতা হয়ে গেছে, কেউ গান বানিয়ে, কেউ ছড়া বানিয়ে, তারপর এই টিকিট, ওই টিকিট, সেই টিকিট, তাদেরকে বলবো কঠিন অ্যাসাইনমেন্ট গুলো করো। ভোটের রেজাল্ট বেরোনোর 2 দিন আগে সারা বাংলার তৃণমূল নেতাদের সামনে ভিসি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুর, অধিকারীগড়। মানে সব কঠিন কাজ করবে রিজু দত্ত, মার খেলে রিজু দত্ত, মরলে রিজু দত্ত।
কিন্তু যখন রিজু দত্ত নিজের পরিবারকে বাঁচানোর জন্য ফোন করবে, তখন ফোন কেউ তুলবে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও কেউ দেবে না। রিজু দত্তের নামে যখন উত্তরপ্রদেশ আর আসামে 50টা এফআইআর হবে, তখন কেউ আইনিও মদত দেবে না। কিন্তু বিজেপিকে যদি রিজু দত্ত ফোন করে নিজের পরিবার, নিজের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য, তাহলে রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। এই সাসপেনশনটা তৃণমূল কংগ্রেস আমি বাঁধাতে দিয়েছি। আমার বেডরুমে আমার খাটের উল্টো দিকে লাগাবো, যাতে রোজ সকালে উঠে সেটা দেখতে পাই। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, আর যত দিন যাচ্ছে এটা রাগ ঘেন্নায় পরিবর্তন হচ্ছে। একটা কথা বলি, ভগবত গীতায় আছে, মহাভারতে যখন শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র সমর্পণ করে দিয়েছিল কৃষ্ণের পায়ে, যে আমি লড়াই করতে পারবো না এদের সাথে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আমার পরিবার, তারা আমার পরিজন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, তুমি সব চেষ্টা করেছো এদের সাথে শান্তি বানিয়ে রাখার জন্য, তুমি সব চেষ্টা করেছো এদের সাথে মিলেমিশে থাকার জন্য, কিন্তু এরা যখন তোমার ছেলের মাথার ওপর পা দিয়েছিল তখন তোমার কথা ভাবেনি। এরা যখন তোমার বউয়ের শাড়ি ধরে টেনেছিল এরা তোমার কথা ভাবেনি। এরা যুদ্ধ চায়, তাই এদের যুদ্ধ দাও। শ্রীকৃষ্ণ said in Bhagavad Gita to Arjun, you have tried your level best to make peace with them, but they want war, so give them war. আমার এইটুকুই শুধু বলার আছে তৃণমূল কংগ্রেসকে, আমার পেছনে লাগতে আসবেন না। আমি খুব সাধারণ এখন মানুষ, আমার সাথে না তৃণমূলের তকমা আছে, না আমার সাথে বিজেপির তকমা আছে, না কংগ্রেসের আছে, না সিপিএম এর আছে। আমি শান্তিভাবে নিজের পরিবারকে নিয়ে এখন বসবাস করছি। আগামী কয়েক মাস আরামসে শান্তিভাবে থাকবো, হয়তো 3 বছর ঘুরতে যেতে পারিনি, পরিবারকে নিয়ে ঘুরতে যাব। আমার পেছনে লাগতে আসবেন না, কাঠি দিতে আসবেন না। আমি এখনো সৌজন্য দেখিয়ে যেটুকু বলার শুধু সেটুকু বলছি, বাকি মুখ আমার দয়া করে খোলাবেন না। এটা আমি তৃণমূল কংগ্রেসকে বলে দিলাম, কারণ আমি জানি আইটি সেলের এই বাচ্চা ছেলেগুলো, যারা আমার ছোট ভাই বোনের মতো প্রচুর কাজ করেছে, ভালো ছেলে মেয়ে, তাদেরকে আমার পিছনে লেলিয়ে দেয়া হবে কিছুদিন বাদে। তখন কিন্তু অসুবিধা হবে তৃণমূল কংগ্রেস। আর আমি কোথায় যাব, আমি কি করব, আমি বিজেপি যাব না কংগ্রেস যাব না কোথায় যাব, আমি স্পষ্ট বলে দিতে চাই। আমি 8 বছর ধরে মা দক্ষিণাকালীর দীক্ষিত। আমি 8 বছর ধরে প্রতি সপ্তাহে একদিন করে কালীঘাট মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই। আর সেখানে আমি একটাই কথা বলি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। তার মানে, মা, আমার সবকিছু তোমার হাতে ছেড়ে দিলাম, আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করো। তো যেটা কপালে লেখা আছে সেটাই হবে। কিন্তু এটাও বলছি, নাটক শেষ হওয়া অব্দি রিজু দত্ত স্টেজ ছাড়বে না। তৃণমূল কংগ্রেসের সাথেও রাজনীতির ময়দানেই দেখা হবে আগামী দিনে। কিন্তু এখন কিছুদিন আমি আমার পরিবারকে সময় দেব। আমি আমার রাজনীতি করব, টিভিতে বিশ্লেষক হয়ে যাব, বাইট দেব। কেউ যদি আমার কাছে না আসে, কোনো টিভি যদি আমাকে না ডাকে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে আমি গঠনমূলক ইস্যু ভিত্তিক রাজনীতি করব, যেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আজকে যেটা মমতা ব্যানার্জির সাথে হয়েছে হাইকোর্টে, সেটা মমতা ব্যানার্জি প্রাপ্য? 7 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়ামন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা কয়লা মন্ত্রী, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি পোস্ট পোলের কেস লড়তে হাইকোর্টে গেছেন, আর তাকে যেগুলো শুনতে হয়েছে এটা তার প্রাপ্য? কিন্তু যাদের জন্য তাকে এটা শুনতে হচ্ছে, যাদের জন্য তার দল হেরে গেছে, যাদের জন্য 215 থেকে তৃণমূল 80-তে চলে এসছে, সেই আত্মসমালোচনা কেউ করবে না? সে কথা কেউ বলবে না? কোথায় সেনাপতিরা, কোথায় যুব সেনাপতিরা, কোথায় সব ক্যাপ্টেনরা? পোস্ট পোলের কেস লড়তে মমতা দি হাইকোর্টে গেছে, আর পোস্ট পোল ভায়োলেন্স যখন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, 42টা সাংসদ এসি ঘরে বসে টিভি দেখছে আর ঠান্ডা হাওয়া খাচ্ছে। এদিকে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা ঘর ছাড়া, কর্মীদের জীবন জীবিকা লুট হয়ে গেছে। আমি বিজেপিকে ফোন করে উত্তর কলকাতার 23টা ছেলেকে প্রাণে বাঁচিয়েছি, নইলে মরে যেত সে তারা। বিজেপির তৃণমূলের সাংসদরা ফোন ধরেছে, তৃণমূলের বিধায়করা ফোন ধরেছে, ওই 2-3 জন হাতে গুনে, যারা একটু রাস্তায় নেমেছে। তাই আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর আপনাদের আরেকটা কথা বলছি, যারা আমাকে বলছেন না পাল্টিবাজ, গিরগিটি, সুখের পায়রা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা এখনো মমতাদির বাড়ি যাচ্ছে, যারা মমতাদির বাড়িতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে, তাদের মধ্যে 90% বিজেপির খাতায় পেন্সিল বুকিং করে রেখে দিয়েছে, তৃণমূলে ঘাপটি মেরে বসে আছে।